আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি বিলিয়ন স্টাডি সেন্টার এবং জ্ঞান বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো নবম ও দশম শ্রেণীর জাবেদা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে টপিকগুলো থেকে তোমাদের প্রত্যেক বছরেই কিছু প্রশ্ন থেকে থাকে এবং যেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। তাই আমরা প্রথমে ক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। তাহলে ক্রয় জাবেদাটা কি? অর্থাৎ আমরা যে জাবেদা লিপিবদ্ধ করি, ধারে যে সকল পণ্য ক্রয় করে থাকি তার জন্য যে জাবেদা দাখিলা দেখাই তাকে আমরা কি বলি? ক্রয় জাবেদা বলি। ওকে, তো এই ক্রয় জাবেদাটা দেখো কিভাবে সম্পন্ন হয়। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে এই ক্রয় জাবেদাটা লিপিবদ্ধ করে থাকে সেটাই আমি আজকে দেখাচ্ছি। দেখো, কে বলছে? জনাব ফাহাদ ইসলাম 2017 সালের জানুয়ারি 1 তারিখে ব্যবসা শুরু করলেন। তাহলে জানুয়ারি 1 তারিখে কি করছে? ব্যবসা শুরু করলেন। তার অন্যান্য লেনদেন সমূহ ছিল কি? নিম্নরূপ। দেখেন এই জায়গায় আমি কয়টা লেনদেন লিখছি? একটা লেনদেন লিখছি, কারণ একটা লেনদেন যদি আপনি জাবেদাভুক্ত করতে পারেন, ক্রয় জাবেদাভুক্ত করতে পারেন, বাকি যে কোনো লেনদেন থাকুক আপনি সহজেই ক্রয় জাবেদাভুক্ত করতে পারেন যদি আপনি নিয়মটা জাস্ট ফলো করেন। ওকে, তো আমরা এখন চলে যাই। কি লিখছি তারপর বলছি, জনাব মাহবুবের নিকট হতে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করছি। কয় লক্ষ টাকার পণ্য ক্রয়? 1 লক্ষ টাকা। তাহলে এই জায়গায় আছে একটা কারবারি বাট্টা, কয় পার্সেন্ট? 10%। এবং বহন খরচ, তাহলে এই বহন খরচ আছে কত হাজার টাকা? 1000 টাকা। এবং চালান নং কত আছে? 101। তো দেখেন এইভাবে আমরা এই যে কারোরই বাট্টা, এখন বাট্টাটা কাকে বলে? ঠিক আছে, তাহলে আমরা কোনো নির্দিষ্ট মূল্যতে যে মূল্য কম প্রদান করা হয় বা কম পাওয়া যায় তাকে আমরা কি বলি? বাট্টা বলি। এই বাট্টাকে আমরা কয় ভাগে ভাগ করছি? বাট্টাকে 2 ভাগে ভাগ করছি। তার মধ্যে একটা বাট্টা হচ্ছে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা কাকে বলে? কারবারি বাট্টা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল পণ্য ক্রয় বা বিক্রয় করা হয়, ক্রয় বা বিক্রয়ের সাথে যে সকল বাট্টা জড়িত থাকবে তাকে আমরা কারবারি বাট্টা হিসেবে গণ্য করে থাকবো। আর এই কারবারি বাট্টাটা কখনোই হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হবে না, অর্থাৎ আপনি হিসাবে কখনোই অন্তর্ভুক্ত করতে পারবেন না। কিন্তু এই কারবারি বাট্টাটা আপনি যতটুকু পণ্য ক্রয় করছেন তার থেকে বাদ দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাই। দেখেন কি আছে। তো এই জায়গায় আমি কি লিখছি দেখেন, ছকটা। যে কোনো জাবেদা, ক্রয় জাবেদার একটা নির্দিষ্ট ছক আছে, আর সেই ছকটা হচ্ছে প্রথমে তারিখ থাকবে, তারপরে এই জায়গায় কি হবে, এই জায়গায় আমি ফাঁকা রাখছি এই কারণে আপনারা ভালো করে বুঝে নেবেন এই জায়গায় কি লেখা যায়। তাহলে এই জায়গায় লেখা যাবে, আপনি জাবেদাটা দিয়ে খেয়াল করবেন। তাহলে জাবেদাটার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা ক্রয় হিসাব ডেবিট পাই আর পাওনাদার হিসাব ক্রেডিট পাই। তাহলে ক্রয় কি কারণে ডেবিট হয়েছে? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে আমরা কি লিখি? ডেবিট লিখি। আর পাওনাদার কি কারণে ক্রেডিট হয়েছে? পাওনাদার হচ্ছে দায় হিসাব, আর আমরা দায় যদি বৃদ্ধি পায় ডেবিট লিখি, দায় হ্রাস পেলে দায় যদি হ্রাস পায় ডেবিট লিখি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট লিখে থাকি। তাহলে আমাদের যেহেতু দায়টা বৃদ্ধি পেয়েছে, আর সবসময় মনে রাখবেন ক্রয় করলে, ধারে ক্রয় করে থাকলে আপনার দায়টা অলওয়েজ বৃদ্ধি পাবে। ওকে, তো আমরা পাওনাদার হিসাব কি পাইছি? ক্রেডিট পাইছি। যদি আপনি এই জায়গায় পাওনাদারটা ক্রেডিট লেগে থাকেন তাহলে আপনি এই জায়গায় লিখবেন হলো ক্রেডিট হিসাব খাত। কোন হিসাব খাত? ক্রেডিট হিসাব খাত। তো আমরা এই ঘরটা বসাতে পারছি, তারই ক্রেডিট হিসাব খাত চালান নং। অর্থাৎ একটা প্রতিষ্ঠান সবসময় কি থাকে? চালান নং থাকে, কিছু শর্ত থাকে, সূত্র থাকে। ওকে, আর কি থাকে? ক্রয় হিসাব ডেবিট লিখছি আর পাওনাদার হিসাব ক্রেডিট। এটা হলো জাবেদা, ক্রয় জাবেদার নির্দিষ্ট ছক। তো এখন দেখেন আমরা যে লেনদেনটা লিখছি সেটা ক্রয় জাবেদাতে কিভাবে লিপিবদ্ধ করতে পারি। ক্রয় জাবেদাতে লিপিবদ্ধ করতে পারি আমরা এই জায়গায় মোট সূত্র হচ্ছে মোট ক্রয়। কি থাকবে? প্রথমে থাকবে হলো মোট ক্রয়। কি লিখতে হবে? মোট ক্রয় থেকে আমরা কারবারি বাট্টা বাদ দিব। কি বাট্টা বাদ দিব? কি বাট্টা বাদ দিব? কারবারি বাট্টা বাদ দিব। তাহলে আমরা কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি। তাহলে আমরা মোট ক্রয়টা কিভাবে বের করব, অর্থাৎ নিট ক্রয়টা কিভাবে বের করা যায়। তাহলে মোট ক্রয় থেকে আমরা কি বাদ দিব? কারবারি বাট্টা বাদ দিব, আর এটার সাথে আমরা যোগ করে দিব বহন খরচ। অর্থাৎ এই জায়গায় আপনার বহন খরচের পরবর্তীতে কি থাকতে পারে? বহন খরচের পরবর্তীতে আপনার কি থাকতে পারে? প্যাকিং খরচ থাকতে পারে বা অন্যান্য ব্যয় থাকতে পারে। ঠিক আছে, তো এই অন্যান্য ব্যয় যদি থাকে তাহলে আপনারা এই বহন খরচের পরবর্তীতে অন্যান্য ব্যয় বা প্যাকিং খরচ যেই ব্যয়টাই থাকুক আপনারা যোগ করে দিবেন। সর্বপ্রথম আপনাকে নির্ণয় করতে হবে মোট ক্রয়টা। তাহলে আমরা মোট ক্রয় করছি কত? 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা ক্রয় করছি? আপনারা দেখেন এই জায়গায় কয় লক্ষ টাকা ক্রয় করা হয়েছে? 1 লক্ষ টাকা। তাহলে মোট ক্রয় করছি আমি 1 লক্ষ। তাহলে এই 1 লক্ষ টাকার মধ্যে আমার বাট্টা আছে কয় পার্সেন্ট? বাট্টা আছে 10%। আমি বলছি কারবারি বাট্টা কি হিসাবভুক্ত
অ্যাকাউন্টিং এ হিসাবভুক্ত করা হয় না, কিন্তু সেটা কি দিয়ে বাদ দিয়ে দেখাতে হয়, কি দিয়ে দেখাবেন, বাদ দিয়ে দেখাবেন। তাহলে 1 লক্ষ টাকা 10% কত আসে, তা 1 লক্ষ টাকা 10% কত আসে, 1 লক্ষ টাকা 10% আসে 10,000 টাকা। কত হাজার টাকা, তো 1 লক্ষ টাকা 10% আসে কত হাজার টাকা, 10,000 টাকা। আর বহন খরচ কত হাজার টাকা, 1,000 টাকা। ওকে, তো আমরা নির্ণয় করতে পারতেছি মোট ক্রয় থেকে আমরা কি বাদ দিব, কারবারি বারটা বাদ দিব, তার সাথে বহন খরচ বা অন্যান্য খরচ যদি থেকে থাকে তাহলে সেটা আমরা যোগ করে দিব। ওকে, তো আমরা এই 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা গেলে কত হাজার টাকা থাকে, 90,000 টাকা। ঠিক আছে, এই 90,000 টাকা এবং বহন খরচ কত হাজার টাকা, 1,000 টাকা। তাহলে মোট ক্রয় হলো কত হাজার টাকা, 91,000 টাকা। আপনারা অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দিবেন সেটা হলো এই বহন খরচটা কখনোই মোট ক্রয়ের সাথে আগে যোগ করবেন না, সব সময় কারবারি বারটা বাদ দেওয়ার পরে যোগ করবেন। যদি আগে যোগ করেন তাহলে আপনাদের অঙ্কটা ভুল হবে। ওকে, তো আমরা কি পাইছি, কত হাজার টাকা ক্রয় করছি, 90,000 টাকা ক্রয় করছি। কার কাছে ক্রয় করছি, মাহবুবের নিকট হতে। কার নিকট হতে, মাহবুবের নিকট হচ্ছে। তাইলে মাহবুবের নিকট হতে যদি আমরা ক্রয় করে থাকি তাহলে ক্রেডিট হিসাব খাতে আমরা কি লিখবো, মাহবুব হিসাব। কারণ মাহবুব আমার কি, পাওনাদার। আর আমরা এই জায়গায় লিখছি পাওনাদার কি হিসাব, ক্রেডিট খাত। আর এই জায়গায় ক্রেডিট খাত কি আছে, মাহবুব হিসাব। ওকে, তো চালান নং কত দেওয়া আছে, চালান নং দেওয়া আছে 101। তো দেখেন চালান নং দেওয়া আছে 101, সত্য কিছু দেওয়া নাই, তাহলে সত্যর কাছে কিছু লিখতে হবে না। সূত্রটাও কিছু দেওয়া নাই, তাহলে সূত্র কিছু লিখতে হবে না। তাই দেখেন মাহবুব হিসাব কি লেখা, কত হাজার টাকার মোট ক্রয় করছি, 91,000 টাকা। তাহলে 91,000 টাকা। ওকে, তো এভাবে আপনারা ক্রয় জাবেদা কমপ্লিট করবেন। ঠিক আছে, তো আমাদের এখন পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে বিক্রয় জাবেদা। কি জাবেদা, বিক্রয় জাবেদা। এখন আমরা কিন্তু ক্রয় জাবেদা যে যে নিয়মটা দেখলাম, এই নিয়মটা যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে ফলো করি তাহলে আমরা প্রত্যেকটা ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন বিক্রয় জাবেদা চলে যাই। এখন বিক্রয় জাবেদার ক্ষেত্রে দেখো কি করছে, জনাব ফাহাদ ইসলাম 2017 সালের জানুয়ারির 1 তারিখে ব্যবসা শুরু করলেন, তার লেনদেন সমূহ নির্মূল। তাহলে দেখো এই জায়গায় আমরা কয়টা লেনদেন লিখছি, একটা লেনদেন লিখছি। অঙ্কের মধ্যে আরো কয়েকটা লেনদেন থাকতে পারে, তো তোমাদের বোঝানোর জন্য একটা লেনদেন যদি তোমরা ভালো করে বুঝো বাকি সকল লেনদেনগুলো তোমরা এমনিতেই পারবা। তো দেখো জনাব মাহবুবের নিকট 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করছি। কি করছে, 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করছি। তাহলে এর মধ্যে কারবারি বারটা ছিল কত পার্সেন্ট, কারবারি বারটা ছিল 10% এবং বহন খরচ ছিল কত, 1,000 টাকা। চালান নং কত, 101। তোমরা মনে রাখবা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার ক্ষেত্রে সবসময় কি থাকে, চালান নং থাকে। তো দেখো এই জায়গায় 1 লক্ষ টাকা যে আমি বিক্রি করছি, তাহলে বিক্রয়টা কি আমার, বিক্রয়টা হচ্ছে আয়। বিক্রয়টা কি, আয়। তো আমি যখন জাবেদা লিখবো তখন বিক্রয়ের ধারে বিক্রয়ের জাবেদা কি হয়, ধারে বিক্রয়ের জাবেদা হচ্ছে আমরা কি লিখি, ধারে বিক্রি করলে আমরা কার সাথে সম্পর্ক থাকে, দেনাদারের সাথে সম্পর্ক থাকে। কারণ আমরা কার কাছে বিক্রি করি, দেনাদারের কাছে বিক্রি করি ধারে যদি আমরা বিক্রি করে থাকি। তাহলে আমার একটা পক্ষ হচ্ছে দেনাদার হিসাব আর একটা পক্ষ হচ্ছে কি, বিক্রয় হিসাব। তো দেখো দেনাদার হিসাবটা কি, দেনাদার হিসাবটা হচ্ছে আমার চলতি সম্পদ অর্থাৎ সম্পত্তি হিসাব। তাহলে সম্পত্তির ক্ষেত্রে আমরা যদি বলি ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা কি, সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট। যেহেতু আমরা দেনাদার ধারে বিক্রি করে থাকছি অর্থাৎ তার কাছ থেকে আমরা পরবর্তীতে টাকাটা পাবো, এই কারণে দেনাদারটা আমরা কি লিখছি, ডেবিট লিখছি, আমাদের সম্পদটা বৃদ্ধি পাইছে। তারপরে বলছে বিক্রয় হিসাব। এখন বিক্রয়টা কি হিসাব, সবসময় মনে রাখবা বিক্রি করলে তোমার আয় হয়ে থাকে। এখন এই আয়টা কি তোমার বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, সব সময় বিক্রি করলে তোমার আয় বৃদ্ধি পায়। তো আয়টা যেহেতু আমার বৃদ্ধি পাইছে তাহলে আমি কি লিখতে পারি, ক্রেডিট লিখতে পারি। কারণ আয়ের ক্ষেত্রে আমাদের সূত্র কি, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা যখন আয় হ্রাস পাবে ডেবিট লিখবো, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট লিখবো। যেহেতু আমাদের আয়টা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা কি লিখছি, ক্রেডিট লিখছি। তাহলে এই জাবেদাটা আমরা কমপ্লিট। ওকে, এখন এই জায়গায় দেখো আমরা এই জায়গায় কোন হিসাবটা লিখতে পারি, এর আগে যাকে বলছি এই জায়গায় থাকবে কোনো ব্যক্তির নাম, কোন জায়গায় থাকবে, অর্থাৎ ব্যক্তির নাম থাকবে। আর এই ব্যক্তির নামটা সবসময় কখনো হয় ডেবিট হিসাব খাত আর কখনো হয় ক্রেডিট হিসাব খাত। এখন আমরা যে জাবেদা কমপ্লিট করছি সেই জায়গায় দেখো এই দেনাদার সবসময় কি হয়, একজন ব্যক্তি হয়। আর এই ব্যক্তি কি ডেবিট আছে না ক্রেডিট আছে, এই ব্যক্তি ডেবিট আছে। তাহলে এই ডেবিট যদি থাকে তাহলে আমি যাই কি হিসাব খাত লিখবো, ডেবিট হিসাব খাত। তো দেখো আমরা ডেবিট হিসাব খাত লিখে নিলাম। ওকে, তো
এখন আমরা মূল যে লেনদেনটা আছে সেটার আমরা জাবেদাভুক্ত করি। দেখো কি আছে, যারা মাহবুবের নিকট 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করছে, তাহলে কত টাকার আবার নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা হয়? তাহলে আমি লিখবো মোট বিক্রয় মাইনাস কারবারি বাট্টা। তো দেখো নেট বিক্রয় মাইনাস কি বাট্টা? কারবারি বাট্টা। তার সাথে আমার যোগ করতে হবে কি? তার সাথে আমার যোগ করতে হবে বহন খরচ। এবার যে কোনো খরচ থাকতে পারে, তোমার প্যাকিং খরচ থাকতে পারে বা অন্যান্য যে সকল খরচগুলো থাকতে পারে, অর্থাৎ মজুরি কুলি খরচ থাকতে পারে, ঠিক আছে? তো দেখো আমি কি লিখবো? বহন খরচ, তাই না? তো এখন আমি যদি মোট ক্রয় করছি কত টাকা, দেখো মোট বিক্রি করছি আমি কত টাকা, সরি মোট বিক্রি করছি কত টাকা? 1 লক্ষ টাকা। তো আমরা জানি সবসময় কারবারি বাট্টা কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে কারবারি বাট্টা আমার কত আছে? 10% আছে। দেখো এই জায়গায় কয় পার্সেন্ট আছে? 10% আছে। এই 10% কার উপরে ধরবা? সবসময় যত টাকা বিক্রি করছো তার উপরে ধরবা, ঠিক আছে? তো তার উপরে যদি আমি ধরি তাহলে কত হয়? 10% এ কত হয়? 10% এ হয় 10,000 টাকা। তার সাথে বহন খরচ আছে কত? বহন খরচ আছে 1,000 টাকা। তো আমি কত পাচ্ছি? 10,000 তে আমি 1 লক্ষ টাকাতে 10,000 চলে গেল 90,000 যোগ 1,000 সমান সমান কত হয়? 91। তো আমি মোট বিক্রি করছি কত হাজার টাকা? 91,000 টাকা। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? জনাব মাহবুবের নিকট। তাহলে আমি কি লিখবো? জনাব মাহবুব হিসাব। ঠিক আছে, তাহলে আমি টাকাটা কত লিখবো? 91,000 টাকা। ওকে, তো এই 91,000 টাকা তোমরা সবসময় এভাবেই সকল জাবেদাগুলো কমপ্লিট করতে পারবা। তো এতক্ষণ আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদাতে আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা যদি এর পরবর্তী আমাদের ক্লাসগুলো পেতে চাও, এরকম আমরা ধারাবাহিক প্রত্যেকটা টপিকসের উপর আলোচনা করব, এরকম ভিডিও পেতে চাইলে আমাদের ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টারের পেজে অবশ্যই লাইক দিবা এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা, কারণ প্রত্যেকটা ভিডিও বেল আইকন বাজিয়ে দিলে তোমার কাছে সবার আগে চলে যাবে। ওকে, এই পর্যন্তই। আর বাকি ভিডিও পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।